শরীরটা এখনও পুরোপুরি ভালো হয়নি, কিন্তু বসে থাকতে মন চাইছে না। কি আর করব, সংসারকে আগলে ধরে রাখতে গেলে, ভালোবাসতে গেলে যেটুখানি করতে হয় সেটা তো করতেই হবে। আর এই সংসারে নানান ধরনের টুকিটাকি কাজের জন্য আমার এনার্জি হচ্ছে চা। তোমরা সবাই তো জানোই, যারা এতদিন ধরে আমার ব্লগ দেখছো। গলাটা বসে আছে, কিছু মনে করো না, কারণ ওই যে বললাম সর্দি জ্বর হয়ে আছে, এখনও কমেনি, ওষুধ খাচ্ছি। আমার মা যতদিন আছে আমার হয়তো খাওয়া দাওয়া আর এই ওষুধপত্র চিন্তা করতে হয় না। মা আমাকে ঠিক জোগাড় করে দেয়। শরীর খারাপ হলে বা কোথাও গেলে মাকে শুধু একটা ফোন করে দিই যে মা আজকে তোমার কাছে আমি খেতে আসবো। আমার জন্য দিয়ে দেয়, রঞ্জিতের জন্য দিয়ে দেয়, আমার মেয়ের জন্যও দিয়ে দেয়। আবার রাতে যাতে কিছু করতে না হয় সেটাও মা সেরে রাখে। তো মায়ের কাছ থেকেই হয়তো এই গুণগুলো কিছু হলেও আমি পেয়েছি। জাসমিনের খাবারটা গরম করে নিলাম। এরপরে চা খাওয়ার পরে তো ফুল এনার্জাইজড হয়ে গেছি। ঘরের কাজকর্ম সারতে সারতে আমি ভাবছি, একটা কাজ সারতে সারতে দ্বিতীয় কাজটা আমি ভেবে নিই যে এরপরে আমি কি করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকের এই নতুন ব্লগটা। সংসারে মেয়েদেরকে নানান ধরনের কাজের মধ্য দিয়ে জীবনযাপন করে যেতে হয়। অনেক ছোট ছোট এমন কাজ থাকে যেগুলো করতে করতে কখন দিন থেকে দুপুর, দুপুর থেকে রাত, আবার রাত থেকে পরের সকাল হয়ে যায়, আবার পরে সকাল থেকে দুপুর গড়িয়ে চলে আসে, কেউ বুঝতে পারে না। এইগুলো যারা টানা ঘর সংসার করছে তারাই জানে, আমার মতন যারা। হ্যাঁ, একটা সময় তো অফিসও করেছি, এখন তো করছি না, কিন্তু আগেও সব কিছু সামলেছি, এখনও সামলাচ্ছি। আর সিঁড়ি দিয়ে ওঠানামা করা একটু ঘাম হয়ে গেছে। আমাদের সিঁড়িতে উঠতে গেলে 40টা সিঁড়ি উঠতে হয়, আবার 40টা সিঁড়ি নামতে হয়। ভালোই কিন্তু ক্যালোরি লস হলো আজকে আমার। তো এই তো ছেড়ে দিয়েছি জাসমিনকে। ও দেখো নিজের নিত্যকর্ম এখানে করে দিল। এবার আমাকে এখানে কিন্তু মানে পরিষ্কার করতে হলো। রেগুলারই করতে হয়, ওকে অনেক ট্রেনিং দেওয়ার আমি চেষ্টা করেছি। টানা কথা বলতে পারছি না, গলা কীরকম যেন মানে জিভে টান ধরছে, গলা জড়িয়ে যাচ্ছে, কথা একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে। কিছু মনে করো না বা কেউ হাসাহাসি করো না। শরীর খারাপের মধ্যেও গলা বসে গেছে বললাম, তাও আমি ব্লগটা করছি যাতে ডিসকন্টিনিউ না হয়ে যায়। আর যেটা বলছিলাম, জাসমিনকে অনেক ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি। বাথরুমে বন্ধ করে রেখেছি 10 মিনিট 15 মিনিট, তারপরে টয়লেটে ন্যাতা রেখেছি, বকাবকি করেছি, ভালোবেসে বলেছি, ওর সাথে বসে থেকেছি। তাও ও কিছুতেই বাথরুমে টয়লেট পটি করবে না। ওর যেখানে ইচ্ছা ও সেখানেই করবে। এখন এইখানে করে, কি করব আর, ঘরে নিয়ে এসেছি, দায় দায়িত্ব তো ওর পূর্ণ করতেই হবে। যেই সময় আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি মানে রীতিমতন আমার কিন্তু গায়ে জ্বর জ্বর ভাব। আজকে রবিবার, সেই সময় কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আজকে ব্লগটা একটু দেরি করে আমি পোস্ট করব। এমনি রবিবার সবার একটু বেশি কাজ থাকে, আর গা এলিয়ে কাজও সারে, তাই একটু বেলা হয়, তাড়াতাড়ি ব্লগ ছেড়ে লাভ নেই। এই জন্য নিজেরও সমস্ত কাজবাজ সেরে তারপর এডিটিংয়ে বসেছি। আজকে এই যে ব্ল্যাক ক্যাবিনেটটা দেখছো, এটা পরিষ্কার করব। অনেক দিন ধরে এই জবা টবা হয়ে আছে, আমি ইউজ করি, আমার মেয়ে, রঞ্জিত, সবাই ইউজ করে এটা। সমস্ত মানে আমার যত প্যান্ট্রি এর মধ্যেই থাকে। তো বেশিরভাগই সব কাচের, আর যেগুলো যেগুলো বেশি ময়লা হয়েছে সেগুলো সব ধুতে দিচ্ছি। আর এই কালো ক্যাবিনেটটা আমি আমার মেয়েকে গিফট করেছিলাম একবার ওর জন্মদিনে। ভেবেছিলাম ও এর মধ্যে বই খাতা, ওর আর্টস অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো রাখবে। কিন্তু এই ক্যাবিনেটটা কেনার পরে ব্ল্যাক কালার আর মানে এইভাবে ওর ঠিক পছন্দ হচ্ছিল না। তাই কিছুদিন পরেই আমার শাশুড়ি আমার মেয়েকে একটা আলমারি গিফট করবে বলেছিল। তো আলমারিটা উনি ছোটো কিনছিলেন। যেই মেয়ের ঘরের নীল রঙের সেলোর আলমারিটা দেখো, সেই আলমারিটা আমার শাশুড়ি দিয়েছে। উনি মিডিয়াম সাইজের কিনছিলেন, আমি তার মধ্যে আরও কিছু পয়সা দিয়ে একটু বড়ই কিনে নিয়েছি, কারণ যত দিন বাড়বে তত তো রিকোয়ারমেন্টস বাড়বে। এই কারণে আমি একেবারে বড় কেনাটাই প্রেফার করি। যেমন এই যে আমার সামনে এই তোমার অর্গানাইজারটা দেখছো, যেটা ঠাকুরের জন্য গোপালকে গিফট করেছিলাম, ওটা কিন্তু
3 থাক 5 থাকও পাওয়া যায়, আমি কিন্তু 6টা ড্রয়ার দিয়ে কিনেছিলাম। আর জাসমিনকে জামা পরাতে গিয়ে আজকে দেখো কি করেছে ও, আমার এত জোর হঠাৎ করে ধাক্কা দিয়েছে, আমি পড়ে যেতে যেতে বেঁচেছি। কিন্তু আমার যেহেতু স্পাইনের প্রবলেম আছে, হট করে ওরকম যে গায়ের মধ্যে ঝাঁপাবে একটা হটকা মতন লেগেছে, ঘাড়ে আর কোমরে শিরটার একদম নিচে যেখানে আমার স্লিপ ডিস্ক আছে সেখানটা খুব জোর ব্যথা লেগেছে, খুব জোর। এইটা তো আমি পরের দিন ভয়েস রেকর্ড করছি, যার জন্য আমার আজকেও প্রচণ্ড ঘাড়ে আর কোমরে এত যন্ত্রণা করছে, বলার মতন না। আর দেখো আমি ওকে তোমাদের বলছি, দেখো একদম বাজে মেয়ে কীরকম ঝগড়া করে সারাদিন। কিছুক্ষণ বাদের সিনটা তোমাদের দেখাচ্ছি। কেউ বলবে এই মেয়েটা কিছুক্ষণ আগে আমার সাথে হুড়োহুড়ি করছিল, ও এই রকমই জানো, হঠাৎ হঠাৎ ওর কী হয় আমি বুঝতে পারি না, এই ভালো আবার এই হুড়োহুড়ি করবে। আসলে অবলা জীব তো, ওদের ভাষা বুঝতে পারি না, তাই একটু অসুবিধা হয়। এবার কিন্তু সন্ধে দেওয়ার আগে এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিনই আমি এটা করি, কারণ সারাদিন ও যা নোংরা করে, না মুছে আমি সন্ধে দিতে পারি না। গলায় প্রচণ্ড ব্যথা, একটুখানি তুলসী পাতা ছিল আর আদা মধু নিয়ে নিয়েছি। এইটার মধ্যে আমি একটুখানি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে তারপরে এটা রস নিংড়ে এর মধ্যে মধু দিয়ে চামচে করে খেয়ে নেব। গলার ব্যথাটা যদি একটু কমে, প্রচণ্ড গলা যন্ত্রণা করছে। তো আমার বন্ধুরা ফোন করেছিল, ওরা তো বললো ফেলে রেখো না, যা ডাক্তার দেখিয়ে আসো। কিন্তু ডাক্তার কি দেখাবো, যেই ওষুধগুলো দেয় সেই ওষুধগুলোই আমার কাছে ঘরে আছে, ওইগুলোই খাচ্ছি। দেখি আজকের দিনটা, আজকে যদি না সারে কালকে যেতেই হবে। যতই ঘরোয়া উপচার করি না কেন, একটুখানি ডাক্তারের ওষুধ না খেলে এখন দেখেছি রোগ ব্যাধি সারতেই চায় না। বললাম না, মানুষের থেকে এখন ব্যাকটেরিয়া শক্তি বেশি হয়ে গেছে। কষ্ট হলেও এটা খেয়ে নেব। আদা দিয়েছি বলে একটু ঝাল ঝাল ভাব লাগছে, কিন্তু আবার মধুর মিষ্টতাও আছে। পুরোটা খেয়ে নিলাম। গলা জ্বালা, গলা খুসখুস করছে, যদি একটু কমে। হ্যাঁ, কিছুক্ষণ পরে কিন্তু কমেও গেছিলো, কিন্তু আবার কিছুক্ষণ বাদে আবার রাতের দিকে গলাটা খুবই ব্যথা করছিল। যেই জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলো গোছাতে হবে, চাদর ফাদর সব দেখছো কী অবস্থা, ওগুলো গোছগাছ করতে হবে। এর আগে কিন্তু আমি সন্ধে পুজো দিয়ে নিয়েছি, তো এগুলো আগে গুছিয়ে নিই। এগুলো কে গোছাবে? চাদরও পাল্টে দিয়েছি, আগে মেয়েকে বললে ও গুছিয়ে রাখতো, এখন ওর কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে করে, মাঝে মাঝে করতে চায় না, বড় হচ্ছে। আর ঘরের কাজে ইনভলভমেন্টটা ওর বেশি, আর দেখতে পাচ্ছি না। যাই হোক, সময়ের সাথে তো সব কিছু পাল্টেই যায়। মেয়ে টিফিনটা রেডি করে নিলাম, মেয়ে পড়তে বসে গেছে। এবার জাসমিনকেও খাবারটা দিয়ে দেবো। জাসমিনের খাবারটাও আমি রেডি করে রেখেছি। একটা হাঁসের ডিম এনেছিল, সকালে অর্ধেক দিয়েছি, এখন অর্ধেকটা দেবো, একসাথে দিইনি। কেননা হাঁসের ডিম তো অনেক গরম, এই কারণে। মেয়ের জন্যও একটা এনেছিলাম, মেয়েকেও দিয়েছি, সেটাও খাওয়া হয়ে গেছে। আর প্রচণ্ড মাথা ঘুরছে। এবার একটুখানি বসলাম, কিন্তু বসলে হবে না, হাসি মুখে আরও কাজ করে যেতে হবে, নাহলে তো ভালো গৃহিণী হব না। তার আগে একটুখানি নিজের কেয়ার করে নিই। বললাম ঘাড়ের মধ্যে হটকা লেগেছে, একটুখানি এই ল্যাভেন্ডারে অ্যারোমা থেরাপির যে তেলটা আছে ওটা লাগিয়ে নিচ্ছি। এটা অনেক ভালো। এটার ব্যাপারে আমি এর আগেও কিন্তু অনেক ভিডিওতে বলেছি, তোমরা চাইলে চেক করে নিও। পার্পল হলে যে ভিডিওগুলো আছে তার মধ্যে আমি কিন্তু দিয়েছিলাম এর গুণাগুণ। এবার একটু প্রাণায়াম করে নিচ্ছি। প্রাণায়ামটা অত ভালো করে করতে পারছি না, কারণ নাক তো পুরো একদম বন্ধ হয়ে আছে, এই কারণে। কিন্তু তবুও যতটা পারছি করার চেষ্টা করছি। আর এবার আমি রেডি হয়ে নিয়েছি, বাইরের কিছু কাজ আছে, সেগুলো সারতে তো যেতেই হবে। একা সংসার, সব কিছু সামলাতেই হবে, যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক। চলে এসেছি আমাদের বাপের বাড়ির পাড়ায়। এখানে দেখো ফাংশান হচ্ছে, কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে।
বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমি চলে এসেছি। রাত্রি এখন কটা বাজে বাবাই? 9:30 বাজে। রুটির দোকানে গেলাম, মলাট ওগুলো কেনার জন্য গেলাম, লাইটের দোকানে গেলাম, জলের বোতল খুঁজে পাচ্ছিলাম না, সেটা একটা দোকানে গেলাম, আমার মায়ের বাড়িতে গেলাম। আমাদের বাড়ি ফাংশান হচ্ছে, কিন্তু আমি অ্যাটেন্ড কোনো বছরই করি না, কিন্তু ভেবেছিলাম এই বছর আমি ভিডিও করব, কিছুটা হলেও করব, কিন্তু আমার এত মাথা যন্ত্রণা করছে, এত মানে শরীর খারাপ, মানে এমনি তো আমি জোরে আওয়াজ নিতে পারি না। আমি এই জন্য আজকে তো যাইনি, কালকেও হয়তো হবে, যদি আমার শরীর ঠিক থাকে অবশ্যই আমি কিছুটা রেকর্ড করার চেষ্টা করব, খুব ভালোভাবে প্রোগ্রাম হয়। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী কিনে এনেছি। প্রথমত তো এখানে হচ্ছে সিম্পলি মলাট আর মলাটের যে ওই নাম লেখার ওইগুলো নিয়ে এসেছি, আর এই একটা তো সেলোটেপ লাগবে, সেটাও নিয়ে এসেছি। আর বাবার জন্য একটা জলের বোতল নিয়ে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ওর এই কালারটা পছন্দ হচ্ছে না। বোতলের শেপটা ওর পছন্দ হচ্ছে, মাত্র 40 টাকা দাম নিয়েছে। মিল্টনের প্রথমে কিনছিলাম, কিন্তু এত রেগুলার হয়ে গেছে মিল্টনের বোতল, আমার আর ভালো লাগছে না। তো একটা এই কালার নিয়ে এসেছি। ও বলছে মা এটা আমার ভালো লাগছে না এই কালারটা, তো দেখি আমি কালকে যাব, কাকুকে বলবো যদি পাল্টে দেয় তো ভালো, আর না পাল্টালে এটা কিছুদিন ইউজ করুক, তারপর ঘরে রেখে দেবো, আর একটা অন্য কালার অন্য জায়গা থেকে বা কাকুকে বলে দেবো বুঝি কালারটাও নিয়ে আসবে। এই একটা কিনেছি। আর অনেক দিন ধরে দুটো জিনিস কিনবো করছিলাম, মানে রোজ চোখে দেখি কিন্তু কেনা হচ্ছিল না। তো এই রকম একটা আমার ছাতা লাইট কেনার খুব ইচ্ছা ছিল। তো আমার ঘরে তো ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছ যে লাইট নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ঠাকুরের ওখানে লাগানোর কোনো সিস্টেম নেই, কিন্তু ওইখানে এমনি মানে ডাইনিংয়ে লাগানোর জায়গা আছে। তো এটা আমি ওইখানে ঠিক করেছি, ওইখানে ধরিয়ে রাখবো এটা। আর ফাইনালি একটা অনেক জিনিস মানে চোখে সামনে ভাসছিল, দেখতে পাচ্ছিলাম কিনবো করে, তো জানি না আমি এটা আমার কিচেনের জন্য কিনেছি, এটা অ্যারেঞ্জ করে তোমাদেরকে দেখাবো। কিন্তু ফার্স্টে আমি দেখি যে এটা আমি যেখানে রাখার জন্য কিনেছি সেখানে আদৌ হবে না, বড় হবে, নাহলে টাইটার ফিস হয়ে যাবে। তো এটা কি না আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, দামটাও তখনই বলবো, ঠিক আছে? তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপর আমি এগুলো সব সেট আপ করে নিই। বাবার বইপত্র আবার মলাটো করা আছে, খাবার গরম করতে হবে। জাসমিন যা জ্বালাচ্ছে কি বলবো তোমাদের, পুরো মাথা আমার খারাপ করে দিচ্ছে। আর ফাইনালি আমরা এই বছর আর মানে আমাদের এখানে পিকনিকে থাকতে পারবো না। তো এখনও ভাই ওদের সাথে দেখা হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করলে আমার এত খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছু ফিনান্সিয়াল প্রবলেম চলে এসছে। যে বলছিলাম না রঞ্জিতের গাড়িটা খারাপ হয়ে গেছে, তারপরে আবার ট্যাক্স, ইন্স্যুরেন্স, সিএফ সব এক মাসে পড়েছে গিয়ে, মানে ওর নাজেহাল হয়ে যাচ্ছে একা সামলাতে। বললাম না এই বছরটা মানে এই 2022 বলছি 2023 থেকে মানে এত দায়িত্ব বেড়ে গেছে। দেখো গাড়িটা যখন কিনেছি সেখানে হলো গাড়ির দায়িত্বটা পুরোটা আমাদেরই, তো তারপরে আরও অনেক দায়িত্ব আছে যেগুলো আমি অন ক্যামেরা বলতে পারবো না, সেগুলো অ্যাড হয়েছে। তো এই জন্য একার ওপরেও অনেক চাপ হয়ে গেছে। তো অনেক কিছু আমাদের এখন বুঝে চলতে হচ্ছে, মানে কষ্ট তো করতেই হবে, কিছুদিন কষ্ট করতেই হবে, কিছুদিন কি আমাদের পুরো লাইফটাই কষ্ট করেই কাটছে, এবং ভগবান যেদিন চাইবে সেদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তবে তোমরা বেশি বেশি করে ব্লেসিং দাও যাতে আমরা খুব তাড়াতাড়ি সব কিছু রিকভার করে নিতে পারি। তো চলো আমি অ্যারেঞ্জ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কি আমি কিনে নিয়ে এসেছি। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এই দেখো রান্নাঘরে এইখানে এটা বসানোর জন্য আমি কিনেছিলাম, ভেবেছিলাম এখানে হবে কি হবে না, কিন্তু এই যে গ্যাসের ওভেনটা একদম ধারে হয়ে গেছে, তাই ভাবছি এখানেই রাখবো কি রাখবো না। জায়গাটা খুব মেসি হয়েছিল, এই জন্য সব ডিক্লাটার করেছি, অসুবিধা হলে এদিকেও আমি নিয়ে আসতে পারি, যাই না কি করব পরে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই তোমরা হেলদি থাকো, ভালো থাকো, আর খুব খুব হ্যাপি থাকো। টাটা বাই।